আবুল কালাম আজাদ মজুমদার যেটা বলেছেন যে একজন ব্যক্তিত্ব দুটো কাজের পরিচয় থাকতেই পারে, দুটো কেন একাধিক থাকতে পারে। সেই জায়গা থেকে এনজিওকে সামনে নিয়ে আমরা দেখছি অনেক রাজনীতিবিদ এই সরকারকে একটা এনজিওগ্রাম সরকার এরকম বলার চেষ্টা করে। কেন এটা আসলে কি, তাতে করে কি লাভ হয়? আমি তার সাথে আরেকটু কথা যোগ করতে চাই যে গত সচিবালয়ে যে ঘটনাটি ঘটেছেন, আপনি প্রশ্ন করেছিলেন যে দাবি কি ছিল, দায় কার। ছাত্ররা যে বিক্ষোভটা করেছে এদের মধ্যে ছাত্র ছিল, অছাত্র ছিল। এদের যে বিক্ষোভটা ছিল বা ক্ষোভটা ছিল সেটা হচ্ছে রাত্রি ৩টার সময় কেন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসলো। অনেক ছাত্রছাত্রী আপনার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে রাস্তায় চলে গেছে, রাস্তায় শুনছে যে পরীক্ষা স্থগিত, তারা বাড়ি ফিরে আসছে। তো সেইখানে আপনার সরকারের ইদানিং দেখা যাচ্ছে যে এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটলেই আপনার ছাত্রলীগ বা আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ। স্বাভাবিক কারণে তাদের ছাত্ররা বা তাদের লোকজনরা কিন্তু এখন বিভিন্ন দলের মধ্যে প্রবেশ করছে, তাদের সাথে মিছিল করছে, থাকছে, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি। তো স্বাভাবিক কারণেই আপনার এই ক্ষেত্রে সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। সচিবালয়ের নিরাপত্তার বিষয়টি সরকারকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার। এই ক্ষেত্রে কোনো দ্বিতীয় কোনো মন্তব্য কথা শোনার কোনো অবকাশ নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যে বিষয়টি আমাকে প্রশ্ন করেছেন, এটা আমরা শুরু থেকেই বলে আসছি, শুধু আমরা না, এইটা আজকে আপনার পাবলিক পারসেপশন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে অভিমত যে সরকার আপনার এনজিও ব্যক্তিদের দ্বারাই এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে একজন ব্যক্তির পূর্ব পরিচয় থাকতে পারে, সাংবাদিক হতে পারে, সচিব হতে পারে, এমপি, সাবেক এমপি হতে পারে, কিন্তু তার একটা টাইমে এসে যখন সে এনজিও গঠন করে এনজিও পরিচালনা করে তখন কিন্তু সর্বশেষ পরিচয়টাই বেশি আপনার প্রায়োরিটির মধ্যে এসে যায়। যে একজন সাবেক সচিব ছিল, অবসরে গিয়েছে, অবসরে যাওয়ার পরে সে এনজিওর পরিচালক হয়েছে বা এনজিওর এমডি হয়েছে, স্বাভাবিক কারণে কিন্তু তখন তার ওই দায়িত্বটাই প্রায়োরিটিতে চলে আসে। যে কারণে দেখা যাচ্ছে যে আমি উপদেষ্টা পরিষদ নিয়ে বেশি মন্তব্য করতে চাই না। একটাই বিষয় যে এর আগে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের 10 জন উপদেষ্টা নিয়ে আপনার একজন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়ে গঠিত হয়েছে। অনেক যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হয়েছিল মাত্র 3 মাসের জন্য। ইভেন অন-11-এর সময় আর বিবেক যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময়ও দেখবেন যে অনেক যোগ্য ব্যক্তিদেরকে নিয়েই সে সময় উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল। প্রশ্নটা হচ্ছে যে 50 বছরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের সরকার গঠিত হয়েছে, এই সরকারের প্রতি যে সমর্থন রাজনৈতিক দলসমূহের, অতীতে কোনো সরকার, কোনো অন্তর্বর্তীকালীন সরকার এইরকম সহযোগিতা সমর্থন পায়নি। তাহলে পরে সরকারের উচিত ছিল যে অন্তর্বর্তী এই সরকারের উপদেষ্টা পরিষদটা আরও শক্তিশালী, আরও উপযুক্ত যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠন করা। কে যোগ্য কে অযোগ্য আমি আলোচনায় যাব না, তবে আমার বিবেচনায় যে এই ক্ষেত্রে অভিজ্ঞ দক্ষ ব্যক্তিদের দ্বারা, বাংলাদেশে 18 কোটি মানুষ, দক্ষ লোকের কি অভাব আছে? আপনার অর্থনীতিবিদ বলেন, চিকিৎসক বলেন, আপনার প্রফেসর বলেন, এটার অভাব নাই তো। দক্ষ লোকের কোনো অভাব নাই। দক্ষ লোক দ্বারা গঠন করলে আমরা আরও বেশি অর্জন করতে পারতাম। পাশাপাশি এনসিপি নিয়ে পরিমাপক কি হবে? এখানে তো যারা গেছেন তারা দক্ষ লোকের পরিমাপ আপনি এখন কোন বিষয়, যে বিষয়ে আপনি অর্থনীতিবিদদের বিষয়ে যারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যারা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আপনার অন্যান্য বাণিজ্যের ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই ধরনের আপনি মূল বিষয়গুলো বিবেচনায় আনতে পারেন যে আমি এই জায়গাতে, যেহেতু আপনি একটা ছোট্ট পরিষদ বানাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে এনসিপিকে নিয়ে কথা এসছে। দেখেন, এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট একটা রাজনৈতিক দল, অনিবন্ধিত। তাদের যে কর্মকাণ্ড ইতিমধ্যেই আমি মনে করি এটা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং শিষ্টাচার বহির্ভূত তারা কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছে। এবং এর মধ্যে সাম্প্রতিক যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, যে আমরা আশঙ্কা করছি যে সরকার, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, সরকার পরবর্তীতে যখন আমরা বললাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলে আমরা আন্দোলনে যাব, তখন সরকার আপনার লন্ডনে গিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে একটা বৈঠক করে বললো যে ঠিক আছে, মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু আজকের যে আবহাওয়া তৈরি করা হচ্ছে, আমি মনে করি যে নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করা, যে সরকার তো নিরাপত্তাই দিতে পারে না, আপনি মার্চ টু গোপালগঞ্জ, এটা উদ্দেশ্য প্রণোদিত আমি বলবো, কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত হচ্ছে আপনি চট্টগ্রামে আমাদের যিনি আপনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি গুমের শিকার হয়েছিলেন, যিনি দীর্ঘদিন আপনার প্রবাসে কি মানবতার অবস্থায় ছিলেন, তার ওখানে গিয়ে তাকে কটাক্ষ করে আপনি বক্তব্য দিচ্ছেন। এই বিষয়গুলোর ফলশ্রুতি হচ্ছে কি, সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার ফলে যদি তারা বলছে যে সরকার একটা জনসভা করার নিরাপত্তা দিতে পারে না,
তাহলে পারে আপনার সরকার 300 আসনে কি করে নির্বাচন করবে? স্বাভাবিক কারণে এই পরিস্থিতি তৈরি করার পিছনে ষড়যন্ত্র আছে কিনা এটা একটা আসবো